ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। Now you can leave. ইয়াশের কথা শুনে রশনি মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেল। আর ইয়াশ রশনির যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। রশনির ক্যাবিনে রশনি ওর কেবিনে এসে যেই না প্যাকেটটা খুলতে যাবে ঠিক তখনই সেখানে সানার আগমন ঘটে। কিরে, কি লুকাচ্ছিস আমার থেকে? আরে কিছু না, জাস্ট ব্যাগটা পড়ে গেছিল তাই সেটা উঠিয়ে রাখলাম। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাইদা চিপা গলি, আজকাল আমি তোরে দেখতেছি তুই একা একাই কিছু ভাইবা হাসতে থাকোস পাগলের মতো। ব্যাপার কি, প্রেমে টেমে পড়লি নাকি? না মানে আসলে মানে ওই যে হইছে বুঝি, থাম থাম। শেহের ব্যাক করছে। রশনির কথায় সানা হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে, যা দেখে রশনি এক হাত দিয়ে সানার মুখটা বন্ধ করে দিল। হাতি ঢুকে যাবে তো মুখে। মাম্মা তুই কেমতে জানলি? তোরে দেখা বোঝা যায়। শোন, আর পোলাটারি আর ভুগাইস না, এবার মনের কথাটা বলেই দিস। গুড। আচ্ছা আমি আসি, আমার একটু কাজ আছে। ওকে। তারপর সানা সেখান থেকে বেরিয়ে পড়ল, কিন্তু রশনির আর প্যাকেটটা খুলে দেখার কথা মনে নেই। ও নিজের কাজে লেগে পড়ে। ইয়াশ লাইটার দিয়ে তার হাতে থাকা একটা ছবিতে আগুন লাগিয়ে দিল। পরক্ষণেই ছবিটা পুড়ে ছাই হয়ে গেল। ছবিটার পুড়ে যাওয়া দেখে ইয়াশের মনে যেন ভীষণ আনন্দ হলো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমার জীবনটাকে এইভাবে পুড়িয়ে ছাই করে দেবো। রশনি নিজের কেবিনে কাজ করছিল, তখন সেখানে অফিস বয় এসে জানালো যে বস ওকে ডেকেছে। রশনি বেশি কিছু না ভেবে ইয়াশের কেবিনে যায়। নক করে ভেতরে প্রবেশ করলো রশনি। স্যার কোনো কাজ ছিল? জি। তো বলুন। কফি? হ্যাঁ যান, এক মগ কফি নিয়ে আসুন। স্যার এটা আমার কাজ না, আপনি অফিস বয়কে বলতে পারেন। আমার পিএস কে? আমি কি জানি, আপনি তো। জি, তো আমি আমার প্রাইভেট সেক্রেটারিকে ছেড়ে অন্য কারোর কাছে কফি চাইতে যাইবো কেন? বাহ, কথায় পয়েন্ট আছে। তো যান। কোথায়? ইয়াশের চোখ রাঙানো দেখে রশনি দৌড় দিল কফি আনতে। কিছুক্ষণ পর রশনি কফি এনে বলল, এই নিন স্যার আপনার কফি। ইয়াশের কোনো জবাব না পেয়ে কিছুক্ষণ পর রশনি আবার ডাকলো। কি হয়েছে? এই নিন স্যার আপনার কফি। ও হ্যাঁ দাও। এতে ইয়াশ কিছুটা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। তোমাকে তো হট কফি আনতে বলেছিলাম, কিন্তু তুমি তো দেখছি কোল্ড কফি নিয়ে এসেছো। স্যার আমি তো আপনাকে সেই কবে থেকে ডাকছিলাম, আপনি কোনো আনসার দিচ্ছিলেন না, তাই এতক্ষণে কফিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। শোনো, আমি তোমার বস, তুমি আমার না, বুঝেছো? তাই বেশি কথা না বলে যাও, নতুন করে বানিয়ে নিয়ে এসো। ইয়াশ কফিটা নিয়ে এক চুমুক দিয়ে বলল। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল ইয়াশ। ইয়াশের কথা শুনে রশনি নাক ফুলিয়ে চলে গেল আবার কফি আনতে। কিছুক্ষণ পর ও আবার কফি নিয়ে এলো। এই নিন। ইয়াশ কফির মগে এক চুমুক দিয়েই চোখ মুখ ছিটকে বলল, এটা কফি নাকি শরবত? এত মিষ্টি কেন? আগের বারেরটাতেও তো সেম পরিমাণ চিনি দিয়েছিলাম, ওটার সময় তো কিছু বলেননি। তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো?
সরি স্যার, এখন কি আবার যেতে হবে কফি বানানোর জন্য? ব্রিলিয়েন্ট। রশনি চলে যেতে নিলে ইয়াশ পেছন থেকে বলে উঠল, চিনি 1 চামচ। শালা। রশনি আবারও নিয়ে আসলো, এবার বেশ বিরক্তির সাথেই ভেতরে ঢুকলো। স্যার। ইয়াশ নিল আর এর টেবিলের পাশে রেখে দিল। তারপরে কফির মগটা নিয়ে একটা চুমুক দিয়ে কিছু একটা ভেবে তারপর বলল, এটা ঠিক আছে। বলেই ইয়াসর পা দিয়ে ডাস্টবিনটা সামনে এনে কফিগুলো রশনির দিকে তাকিয়ে ফেলে দিল। আর ইয়াসর এমন কাজে রশনি বি লাইক, দিস ইমজি। এটা যখন ঠিক ছিল তাহলে ফেলে দিলেন কেন? এটা ভালো ছিল, বাট এখন আর খাওয়ার মুড নেই। স্যার। আপনি এখন আসতে পারেন। শালা তোর জীবনেও ভালো হইব না, দেখে নিস। ইয়াশকে গালাগালি করতে করতে রশনি রুম থেকে বেরিয়ে পড়ল। ইয়াশের এটা করে কী লাভ হলো ও জানে না, কিন্তু মজা অনেক পেয়েছে। পরের দিন আলমারির সব জামাকাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে গালে হাত দিয়ে বসে আছে রশনি। সবার মতো তারও একই সমস্যা, আলমারি ভর্তি জামাকাপড়, কিন্তু পার্টিতে পড়ে যাওয়ার মতো কিছুই পাচ্ছে না। ধুর, ভাল লাগে না। আমার তো পড়ার মতো কিছুই নেই, তাহলে এখন কি করব? শালা নাহিদটাও বাসায় নেই, না হলে ওকে বলতাম ড্রেস চুজ করে দেওয়ার জন্য। তখনই ওর চোখ গেল টেবিলে থাকা ওর হ্যান্ডব্যাগটার দিকে। ওটার চেন খোলা থাকায় ব্যাগটার ভেতর থেকে একটা প্যাকেট বেরিয়ে আছে, যেটা দেখেই রশনির মনে পড়ে গেল যে ইয়াশ ওকে একটা প্যাকেট দিয়েছিল, যেটা ও সানার জন্য খুলে দেখতে পারেনি। রশনি ব্যাগ থেকে প্যাকেটটা বের করলো, তারপর প্যাকেটটা খুললো। প্যাকেটটা খোলার পর ওর চোখ যেন কপালে। এত এক্সপেন্সিভ গাউন, কিন্তু স্যার এটা আমাকে দিল কেন? নাকি ভুল করে আমার কাছে চলে এসছে? রশনির চোখ গেল প্যাকেটের ভেতরে থাকা একটা চিঠির দিকে। ও তাড়াতাড়ি চিঠিটা খুলে দেখলো, সেখানে লেখা, বেশি কনফিউজড হয়ে লাভ নেই, ওই ড্রেসটা আমিই পাঠিয়েছি, আর তোমার জন্যই পাঠিয়েছি। আর আমি চাই আজকের পার্টিতে তুমি আমার পাঠানো গাউনটাই পরে এসো, আর নয়তো তোমার কপালে শনি আছে কিন্তু। See you soon, sweetheart. ওরে মা, এটা গিফট ছিল নাকি থ্রেড? কিন্তু আমিও কম না। পরবো না ওই ডেভেলের দেয়া জামা, কিন্তু না পরলে যদি আবার আমার সাথে। কিন্তু না না না, বেশি বাড়াবাড়ি না করে স্যারের দেয়া ড্রেসটাই পরে নি। রশনি ড্রেসটা সামনে ধরলো। এত এক্সপেন্সিভ গাউন, হোয়াইট স্টোন দিয়ে ডিজাইন করা গ্রে কালারের স্টাইলিশ গাউনটা দেখেই বোঝা যাচ্ছে কোনো নামি দামি ডিজাইনার দিয়ে স্পেশাল কারোর জন্য ড্রেসটা বানানো। কিন্তু ইয়াশ কেনই বা রশনির জন্য এত দামি জামা কিনতে গেল, এগুলো ভাবতেই রশনির মাথা গোলাই যাচ্ছে। আধা ঘন্টা পর রশনি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। গ্রে কালারের গাউন, চুলে মেসি বান করা, গলায় গ্রে বেল্টের মধ্যে হোয়াইট স্টোন দিয়ে ডিজাইন করা গার্লস ডগ কালার, হাতে হোয়াইট গোল্ডের ব্রেসলেট আর হালকা একটু মেকআপ, সব মিলিয়ে কিউটের ডিব্বা। এইদিকে অফিসে ইয়াশ এক হাতে ওয়াইন নিয়ে দাঁড়িয়ে আছে। কাউকে দেখার জন্য তার চোখ যেন ভীষণ তৃষ্ণার্থ। হঠাৎ ওর চোখ গেল গেটের দিকে। রশনি নিচের দিকে তাকিয়ে ওর 2 হাত দিয়ে গাউনটাকে একটু উঁচু করে ভেতরে প্রবেশ করছে, আর ইয়াশের চোখ যেন ওখানেই আটকে গেছে। কিন্তু ইয়াশ যেই না রশনিকে গিয়ে ধরবে, তার আগেই সানা গিয়ে রশনিকে জড়িয়ে ধরলো। আরে মাম্মা, তোমাকে তো পুরাই কাঁচা করলার মতো সুইট লাগতেছে। তোরে পুরাই ছোট্ট একটা কিউট পেতনি লাগতেছে। तारीफ कर रहे हो या बेइज्जती? দানো, বলেই দুইজন আবার হাই ফাইভ দিয়ে হাসতে শুরু করলো। থাম বোন থাম, না হলে এইভাবে কেউ হাসতে দেখলে আমাদের পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ রে। রশনি আর সানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই একটা ছেলে এসে সানাকে বলল, কে যেন ওকে ডাকছে। তোকে আবার কে ডাকছে রে? কি জানি, দাঁড়া যে দেখে আসি। বলেই সানা ছেলেটার আঙুল দিয়ে দেখানো জায়গায় গেল। সানা এদিকে সেদিকে কাউকে খুঁজছে, কিন্তু কাউকেই পাচ্ছে না বলে ওর মেজাজটা আরো বিগড়ে গেল। ধুর,
মনে হয় পিচ্ছিটা মজা করছিল। এটা ভেবে সানা চলে আসছিল, তখনই কে যেন ওকে হ্যাঁচকা টান দিয়ে এক সাইডে নিয়ে গেল। সানা চোখ বড় বড় করে সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে আছে। আপনি? কেন, অন্য কাউকে অ্যাকসেপ্ট করেছিলে নাকি? না মানে আপনি এখানে কিভাবে? এই অফিসের বস আমার বেস্ট ফ্রেন্ড, সো সেই খাতিরে আমি আসতেই পারি। মানে ইয়াশ স্যার আপনার বেস্ট ফ্রেন্ড? জি, ইউএসএ তে আমরা সেম ভার্সিটিতে পড়তাম। বাই দ্য ওয়ে, রোশনি কোথায়? ওকে দেখছি না যে। আপনি আমাকে এখানে যেভাবে ডেকে এনেছেন তাতে রশিদ না থাকারই কথা। উস, সরি। উই তো নিশ্চয়ই অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? এমন ভাবে বলছেন যেন আমি ছোট থেকেই বুড়ি। সানার কথা শুনে সেহের ফিক করে হেসে দিল। এইভাবে লজ্জা পেও না, আর গায়াল হয়ে যাব। সানাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। ডিপ গ্রিন কালার শাড়ি, কোমর পর্যন্ত চুলগুলো স্ট্রেট করে ছেড়ে রাখা, আর হালকা একটু সাজ, সব মিলিয়ে পুরোই লাবণ্যময়। সানার চোখ গেল এবার সেহেরের দিকে। ডিজাইনিং ব্লু পাঞ্জাবি, হাতে ব্ল্যাক ব্যাজ, আর সব সময়ের মতো রকস্টার হেয়ারস্টাইল। সানা এক ধ্যানে সেহেরের দিকে তাকিয়ে আছে। এইভাবে দেখছো কেন? আমার বুঝি লজ্জা করে না? হঠাৎ সেহের আলতো করে সানার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে দিল। আচমকাই এমনটা করাই সানা ওর ঠোঁটে হাত দিয়ে সেহেরের দিকে অবাক হওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সানার রিয়াকশন দেখে সেহের সানাকে চোখ টিপ মারল। এমন বিদ্যুটে রিয়াকশন না দিয়ে বাইরে চলো। সানা আর সেহের বাহিরে এসে দেখলো সবাই ডান্স করছে। ক্যান আই গেট দ্য চান্স টু ডান্স উইথ মাই ড্রিম গার্ল? সানার দিকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। সানা মুচকি হেসে সেহেরের হাতটা ধরে সম্মতি জানালো। একটা স্টাফ বয় এসে সানা আর সেহেরকে 2টা পার্টি মাস্ক দিল, কারণ এটাই পার্টির স্পেশালিটি প্লাস রুলস যে আজ সবাই মাস্ক পরতে হবে। লাইটস অফ হয়ে গেল, আর তখনই মাইকে একটা ছেলে বলে উঠল, Hey guys, it's a game of finding your soulmate. So let's begin. অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তাই সবাই এদিক সেদিকে হাত রাখছে। হঠাৎই সানাকে কেউ এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। সানা বেশ বুঝতে পারছে এটা কে। সেহের আপনি? সানা আর কিচ্ছু বলল না, সেহেরের হাত ধরে ডান্স করতে লাগলো। রশনি একটা টুলের ওপর একা বসে আছে, ওর পাশের টুলগুলোতেও কয়েকটা মেয়ে বসেছিল, কিন্তু কয়েকটা ছেলে এসে তাদের সাথে ডান্স করার জন্য প্রপোজাল দেওয়ায় ওরা নাচতে চলে গেল। হঠাৎই অন্ধকারের মধ্যে থেকে 2টা হাত এসে রশনিকে টান দিয়ে নিয়ে গেল। লোকটা খুবই শক্ত করে রশনির কোমর চেপে ধরে রেখেছে। এই আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। লোকটার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এতদিনে তো এগুলোর অভ্যাস হয়ে যাওয়ার কথা রস বেবি। লোকটার কথা আর কণ্ঠ শুনে রশনির বুঝতে একটু বাকি রইল না যে এটা ইয়াশ। স্যার আপনি? ইয়াশ আরো জোরে রশনিকে আঁকড়ে ধরে বলল, বাহ, একেবারে চিনে গেল দেখি। ভালোই ভালোই। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। শাট আপ ইউ ফুল। এই অন্ধকারের মধ্যে কে দেখবে? ইয়াশের কথায় রশনি চুপসে গেল, কারণ ও জানে এখন ওর কিছুই করার নেই। জোরে গান চলছে আর অনেকেরই চিল্লাচিল্লি করছে, তাই ওর আর্তনাদ শোনার কেউই নেই। তাই রশনি ও ইয়াশের সাথে তালে তাল মেলাতে শুরু করলো। চারিদিকে অন্ধকারের মাঝেও বিভিন্ন কালারিং লাইটস ডেকোরেশনের জন্য পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এই সব কিছুর মাঝে ইয়াশকে আরও বেশি সুন্দর লাগছে। গ্রে কালারের কোট প্যান্ট, ভিতরে ব্ল্যাক কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, আর তার সাথে ওর কাতিলানা বাঁকা হাসি তো আছেই। দেখলেই যেন যে কোনো মেয়েরই বলতে ইচ্ছে হয়, হাউ টু হ্যান্ডেল ইউ বেবি। রশনি আর ইয়াশ দুজনেই যেন দুজনের চোখে ডুবে গেছে। হঠাৎ লাইট জ্বলে উঠল, কিন্তু রশনি আর ইয়াশ এখনও দুজনেরই চোখে ডুবে আছে। মিস খান, হুম, লাইট অন হয়ে গিয়েছে।
ইয়াশের কথা শুনে রশনি তাড়াতাড়ি ইয়াশের থেকে সরে আসলো। সবাই নিজের মুখোশ আগেই খুলে রেখেছিল, শুধু ইয়াশ আর রশনিই বাকি ছিল। রশনি আর ইয়াশও পার্টি মাস্কগুলো খুলে নিল। এতক্ষণ সবার নজর রশনি আর ইয়াশের দিকেই ছিল, কিন্তু রশনি মাস্কটা খোলার পর একজন খুব জোরে চিৎকার করে রশনির নাম ডেকে উঠল। লোকটার চিৎকার শুনে সবাই অবাক হয়ে লোকটার দিকে তাকালো, স্পেশালি রশনি। আর ইয়াশ এখানে পকেটে হাত দিয়ে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে, আর মুখে রহস্যময় বাঁকা হাসি। ইয়াশ এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন এটাই হওয়ার ছিল। লোকটাকে দেখে রশনির পা যেন কাঁপছে, ও কথা বলতে পারছে না। ইয়াশ এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন এটাই হওয়ার ছিল। লোকটাকে দেখে রশনির পা যেন কাঁপছে, ও কথা বলতে পারছে না। তুমি এখানে কি করছো? কেন, খুব বেশি ডিস্টার্ব করে ফেললাম মনে হয়? হ্যাঁ, এটা নাহিদি, যে রশনিকে জোরে চিৎকার করে ডেকেছিল। কারণ ইয়াশ রশনিকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে ডান্স করছিল আর রশনিও কোনো বাধা দিচ্ছিল না, যা দেখে যে কারোরই মনে হবে ওরা কাপল। আর ন্যাক কোম্পানির মালিকও নাহিদি। ন্যাকের ফুল ফর্ম নাহিদ আহমেদ চৌধুরী। নাহিদ, তুমি আমাকে ভুল। রশনির কথা শেষ হওয়ার আগে নাহিদ হাত দেখিয়ে ওকে চুপ হতে বলল। তারপর নাহিদ রশনির সামনে গিয়ে বলল, কি বলবে যে আমি ভুল বুঝছি তোমাকে, তাই তো? নাহিদের কথার মাঝখানে রশনি ওর হাত জোরে নিজের হাতে মুষ্টিবদ্ধ করে বলল, বিশ্বাস করো নাহিদ, আমি ইচ্ছে করে কিছু করিনি। এই লোকটা আমার সাথে। রশনি আর বলতে পারলো না, তার আগেই নাহিদ ওর হাতটা ঝাড়া দিয়ে ওর থেকে সরিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, একবারের জন্য তোমার কথা মনে নেই, তাহলে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যাবে। আচ্ছা মানলাম এই লোকটা তোমার সাথে ফর্স করছিল, কিন্তু তুমি কেন প্রতিবাদ করলে না? কেন সরে আসলে না? আমি জানো তো, এবার আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার যে তুমি আমাদের এত বড় বিজনেস রেখে অন্য জায়গায় জব করো। রশনি প্রশ্নার্থ চোখে নাহিদের দিকে তাকিয়ে আছে। নাহিদ আবার বলা শুরু করলো, আমাদের অফিসে কাজ করলে তো নিজের প্রেমিকের সাথে দেখা করতে পারবে না, আর হয়তো তুমি ভেবেছিলে যে নিজের মামার বিজনেসে কাজ করলে তো টাকা পাওয়া যাবে না, তাই তো? আর একটা কথা ক্লিয়ার হয়ে গেল যে তুমি কেন ওই দিন বাবার বিয়ের কথা জিজ্ঞাসা করায় কিছু না বলে ওখান থেকে উঠে চলে এসেছিলে। আর কেন তুমি সবসময় আমার ভালোবাসার কথা বললে আমাকে ইগনোর করতে, কারণ তোমার আগে থেকে একটা প্রেমিক আছে, তাই না? আচ্ছা তুমি আমাকে একটিবার বলেও তো দেখতে পারতে, কখনো তোমাকে কোনো কিছুর অভাব অনুভব করতে দিয়েছি? বললেই পারতে তুমি আমাকে ভালোবাসো না, অন্য কাউকে বাসো, তোমাকে কখনোই বিরক্ত করতাম না। রশনির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। ও নির্বিকার হয়ে নাহিদের কথাগুলো শুনে যাচ্ছে। ও কি বলবে বা কি বলা উচিত তা কিছুই বুঝতে পারছে না। উফ, এরা এত ড্রামাটিক কেন? এত ইমোশন আসে কোথা থেকে রে? জাস্ট ডিসগাস্টিং। নাহিদ নিজের চোখের কোণের পানি হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে নিয়ে বলল, সরি অফ ডিস্টার্বিং ইউ অ্যান্ড বাই। আর রোশনি, আমি বাবাকে বলে দেবো যে তোমার আর আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আর না ভাবতে। বলেই নাহিদ দ্রুত কদমে সেখান থেকে বেরিয়ে গেল। নাহিদ চলে যাচ্ছে দেখে রশনি দৌড়ে নাহিদের কাছে যেতে চাইলে ইয়াশ খুব শক্ত করে রশনির হাত আটকে ধরে। আর রশনি নিজেকে ইয়াশের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ইয়াশের সাথে পেরে উঠছে না। রশনি বারবার নাহিদকে ডেকে উঠছে, নাহিদের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু ইয়াশের মনে যেন গলছেই না। ইয়াশ গার্ডসদের কি যেন ইশারা করলো, তারপর রশনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এতক্ষণ সবাই যেন ফ্রিতে সিনেমা দেখছিল। গার্ডস এসে সবাইকে সেখান থেকে বের করে দিল। ইয়াশের অর্ডার। ইয়াশ রশনিকে অফিসের পেছনের একটা বাগানে নিয়ে ছাড়লো। রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, কি চান আপনি আমার থেকে? কি ক্ষতি করেছি আমি আপনার? কেন করছেন আমার সাথে এমন? রশনির এই ছটফটানি দেখে ইয়াশ যেন এক পৈশাচিক আনন্দ পাচ্ছে। ইয়াশ একটা বাঁকা হাসি দিয়ে রশনির বাহু ধরে ওকে কাছে নিয়ে এসে বলল, ভাই, তোমার না আইকিউ লেভেলটা খুবই লো, সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যাও। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? হোয়াট এভার, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। মনে আছে সেই দিনের কথা
যেদিন তোমার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল অফিসে। রশনি তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। মনে করো সেদিন তুমি যখন আমাকে থাপ্পড় মেরেছিলে তখন আমি কি বলেছিলাম? রশনি তখন ওই দিনের কথা মনে করলো, যেদিন ইয়াশ প্রথমবার ওর হাতে অসভ্যতামি করেছিল, যার জন্য রশনি ওকে থাপ্পড় মেরেছিল। তখন ইয়াশ বলেছিল ফ্ল্যাশব্যাক। ইয়াশ রশনিকে জোর করে কিস করেছিল, যার জন্য রশনি ওকে থাপ্পড় মারে। রশনির থাপ্পড়ে ইয়াশ রক্তচক্ষু নিয়ে ওকে বলেছিল, আজ পর্যন্ত কেউ ইয়াশ আহমেদের সাথে চোখ তুলে কথা বলতে সাহস পায়নি, আর তোমার মতো একটা ক্লাসলেস চিপ মেয়ে যে আমাকে থাপ্পড় মারলো, দ্য বিজনেস টাইকুন ইয়াশ আহমেদের গায়ে হাত তুললো। মনে রেখো, তোমার এই থাপ্পড়ের জবাব তুমি পাবে, খুব ভয়ঙ্করভাবে পাবে, এটা মাথায় রেখো, ছাড়বো না তোমায়। বর্তমান রশনি এবার সব কিছু বুঝলো ইয়াশ এসব কেন করছে। তার মানে আপনি এসব শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করলেন? ইয়া বেবি। রশনি আর সহ্য করতে পারল না ইয়াশের কথাগুলো, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। রশনি বসে মুখ 2 হাত দিয়ে ঢেকে ফুপিয়ে কান্না করতে করতে শুরু করলো। একটা থাপ্পড়ের জন্য আপনি আমার পুরো লাইফটা নষ্ট করে দিলেন। আর আপনি নাহিদকে কিভাবে চিনলেন? এটা তো তোমার আগে খেয়াল করা উচিত ছিল রশ বেবি, যে তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। আর এসব ছোটখাটো ইনফো বের করা আমার জন্য যে অসম্ভব কিছু না, সেটা ধারণা তোমার নিশ্চয়ই আছে। বলেছিলাম না, প্রত্যেকটা সেকেন্ডে নিজের ভুলের জন্য পস্তাবে তুমি। কি করলে আমার পিছু ছাড়বেন? বাট প্রশ্নটা ভেবে করছো তো? রশনি প্রশ্নাক্ত চোখে ইয়াশের দিকে তাকালো। যা যাইব দিতে পারবে তো? ইয়াশের কথায় রশনি কিছুটা ধারণা করতে পারলেও ইয়াশ কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পারছে না। You have to spend one night with me. তুমি চাইলে আমি তোমাকে একটা হিউজ অ্যামাউন্ট পে করতে পারি। আরও একটা অপশন আছে, তুমি যদি চাও আমি তোমাকে বিয়েও করতে পারি, বাট বিয়ের পর তুমি শুধু আমার বিয়ে করার রক্ষিত হয়ে থাকবে, আর 1-2 বছর পর আমরা ডিভোর্স নিয়ে নেবো। দেন তোমার সব দায়িত্ব উঠতে আমি রাজি আছি। কি বলো, হেল্প পায় না? ইয়াশ কথা শেষ করতে পারল না, তার আগে খুব তীব্র গতিতে একটা হাত এসে ওর গালে পড়ল। এতক্ষণ রশনি অবাক দৃষ্টিতে ওর কথাগুলো শুনছিল। ইয়াশের কথাগুলো ওর গায়ে যেন সূচের মতো চুপছে, পুরো মাথা রাগি ঘৃণায় ফেটে যাচ্ছে। তাই আর সহ্য করতে না পেরে ইয়াশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইয়াশ চোখ বন্ধ করে ওর ডাকটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু ইয়াশ তো ইয়াশই। ইয়াশ রশনিকে হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু তার আগে রশনি ইয়াশের কলার ধরে দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে উঠল। কি ভেবেছিস কি তুই নিজেকে? হ্যাঁ, তোর অনেক টাকা আছে তাই না? সেই টাকার অহংকার দেখাস, কিন্তু শুনে রাখ, তোর এই টাকার কোনো মূল্য নেই আমার কাছে। আমি কখনোই টাকার জন্য জব করিনি। মামু আর নাহিদ আমাকে অনেক ভালোবাসে, কখনো আমাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি, কিন্তু আমি সবসময় নিজের দায়িত্বে নিজে উঠতে চেয়েছি, তাই আমি জব করছি। রশনি একদমে কথাগুলো বলে ইয়াশের কলার ছেড়ে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ইয়াশ অবাক হয়ে রশনির কথাগুলো শুনছিল। রশনি আবার বলল, আমি কালকে সকালে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিব। রশনি কথাটা শান্তভাবে বললেও ইয়াশের বুকে যেন অনেক বড় একটা পাথর আঘাত করেছে, যেমন কেউ ওর দিকে একটা বড় বরফের টুকরো ছুঁড়ে মারছে, যেটা খুব শীতল কিন্তু এর আঘাত মারাত্মক। রশনি ইয়াশকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল, আর ইয়াশ আটকাতে যেয়েও আটকাতে পারল না। রাত 3:15। খাটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে আছে রশনি। চোখগুলো ভীষণ ক্লান্ত, কিন্তু একটু ঘুম নেই চোখে। চোখটা বন্ধ করলেই যেন আজকের ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছে। রাগ, কষ্ট, ঘৃণা, এই 3টা জিনিস যেন ওকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বুক ফেটে যাচ্ছে, কিন্তু চোখে একটুকু পানি নেই, যা আছে তার রাগের আগুন। রশনি এসব ভাবছিল, হঠাৎ দরজায় কে যেন নক করলো। রাগীভাবে বলল, খোলা আছে। রশনির কণ্ঠস্বর শুনে দরজার ওপাশের লোকটা ভেতরে প্রবেশ করলো। লাইট অন করে রুমটা দেখে পুরো অবাক। প্রায় সব সময় সুন্দর করে গুছিয়ে থাকা রুমটার আজ এই অবস্থা। রশনি সবসময় রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখত, আর আজ রুমের সব জিনিসপত্রগুলোকে খুব নির্মমভাবে ভাঙাচোরা করে রেখা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আর রুমের এক কোণায় পড়ে আছে ইয়াশের দেওয়া ওই গ্রে কালারের গাউনটা,
গাউনটাকে খুব বিশ্রীভাবে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। এগুলো ভাবতে ভাবতে লোকটার চোখ গেল রশনির দিকে। এক হাঁটু ভাঁজ করে তার ওপর হাত রেখে চোখ মুখ শক্ত করে বসে আছে রশনি। এক ধ্যানে পায়ের দিকে গম্ভীর মুখ নিয়ে তাকিয়ে আছে। আজকের ঘটনা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ও। লোকটা গিয়ে রশনির পাশে বসলো। রশনি মুখ তুলে দেখলো নাহিদ এসেছে, হাতে খাবারের প্লেট নিয়ে। কিছু খাওনি তাই না? খেয়ে নাও। আমি কিছু বলছি। এখন কি আমার সাথে কথাও বলবে না? খাওয়ার মুড নেই। কেন নেই? ও বুঝতে পেরেছি, তুমি চাচ্ছ আমি না খেয়ে থাকি, তাই তো? নাহিদের কথায় রশনি জিজ্ঞাসু দৃষ্টিতে নাহিদের দিকে তাকায়। নাহিদ হালকা হেসে বলল, তুমি জানো না, তুমি না খেলে আমি কখনো খেতে পারি না। নাহিদের কথায় রশনির কিছুটা অবাক লাগলো। এত কিছুর পরও কিভাবে নাহিদ এতটা স্বাভাবিকভাবে কথা বলছে। কি হলো, এইভাবে কি দেখছো? কিভাবে পারো নাহিদ? হয়তো ভালোবাসি বলে। রশনি আর নিজেকে ধরে রাখতে পারল না, নাহিদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বিশ্বাস করো নাহিদ, আমার ওই লোকটার সাথে কোনো সম্পর্ক নেই। তারপর রশনি নাহিদকে অফিসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু বলল। রশনির কথা শুনে নাহিদ যেন অনেক বড়সড় একটা ঝাটকা খেল। কত বড় শয়তান লোকটা! কিন্তু তোমার সাথে এত কিছু হয়ে গেল, কিন্তু তুমি আমাদের কিছু জানাওনি কেন? তুমি আর ওই লোকটার অফিসে কাজ করবে না। আমি কাল সকালে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিব। এবার খেয়ে নাও। রশনিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল নাহিদ। তারপর সেখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। পরের দিন অফিসে ইয়াশের কেবিনে। ইয়াশ চোখ বন্ধ করে কপালে হাত রেখে চেয়ারে বসে আছে। আজ অফিসে এসে ইয়াশ নিজেই রশনির খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। কালকের ঘটনার পর রশনি না আসাটাই স্বাভাবিক। ইয়াশ এসব ভাবছিল, তখনই ওর ক্যাবিনের গেটকে কে যেন নক করলো। আনএক্সপেক্টেড হলেও ইয়াশ মনে করলো রশনি এসেছে, কিন্তু ওর ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে ভেতরে রাফিক মানে অফিস বয় প্রবেশ করলো। রফিক এসে জানালো ইয়াশের জন্য একটা চিঠি আছে। ইয়াশ চিঠিটা রেখে যেতে বলায় রফিক সেটা রেখে চলে গেল। ইয়াশ দেখলো চিঠিটা রশনি পাঠিয়েছে। খুলে দেখে সেটা একটা পদত্যাগপত্র। ইয়াশ কিছুক্ষণ লেটারটার দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিল। সন্ধ্যায় রশনি চিপস খাচ্ছে আর টিভি দেখছিল। তখনই কলিং বেল বেজে উঠল। রশনি ভাবছে গেট খুলবে কি খুলবে না, কারণ ও পুরো বাড়িতে একা। মামা আর নাহিদ বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছে 1 মাসের জন্য, আর মামিও মামার সাথে ঝগড়া করে তার মার বাসায় চলে গিয়েছেন। রশনি সাহস জোগাড় করে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে একটা পোস্টম্যান এসেছে। মিস রোশনি এনায়েত খান কি এখানে থাকেন? জি, আমি রশনি এনায়েত খান। আপনার নামে চিঠি এসেছে, এখানে সাইন করে দেন। একটা ফর্ম দিয়ে কথাটা বলল। রশনি সাইন করে দিয়ে চিঠিটা দেখতে দেখতে বলল, কিন্তু কে দিয়েছে? পরক্ষণেই রশনি মুখ উঠিয়ে দেখে লোকটা সেখানে নেই। পোস্টম্যান ছিল নাকি নিনজা হাতুড়ি? এত তাজ গায়েব। রশনি খামটা খুলে দেখল মায়াবতী কোম্পানি থেকে এসেছে চিঠিটা। চিঠিটা পড়ে রশনির কপাল যেন চোখে, মানে চোখ যেন কপালে। রশনি সিদ্ধান্ত নিল আজ ইয়াশের মুখোমুখি হয়ে কোনো ভয় ছাড়া কথা বলবে। যেই ভাবে সেই কাজ। রশনি রেডি হয়ে বেরিয়ে পড়ল ইয়াশের অফিসের উদ্দেশ্যে। রশনি ইয়াশের ক্যাবিনের ওপর পারমিশন ছাড়াই দ্রুত কদমে ঢুকে গেল। গিয়ে চিঠিটা ইয়াশের সামনে ঠাস করে রাখলো। আর ইয়াশ এমনভাবে পায়ের উপর পা তুলে আর মাথার নিচে 2 হাত রেখে শীষ বাজাতে বাজাতে রিল্যাক্স হয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। ইয়াশ নিজের হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর আবার রশনির দিকে তাকিয়ে বলল, ইয়াশ নিজের হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর আবার রশনির দিকে তাকিয়ে বলল, খুন হবে?
ইয়াশের কথা শুনে রশনির রাগ যেন আরও 7 আসমানে উঠে গেল। রশনি কিছুটা জোরেই বলল, এইসবের মানে কি মিস্টার আহমেদ? এখানে কি লেখা? কেন তুমি পড়তে পারো না? একটা পড়া লেখা না জানা মেয়ে আমার পিএস হয় কিভাবে? আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? না, কিন্তু পূর্বে যাই। রশনি কথাটা কাটিয়ে বলল, এই পেপারে মায়াবতী কোম্পানি আর আমার 5 বছরের ডিলারশিপের কথা লেখা আছে, যার দ্বারা আমার 5 বছর বাধ্যতামূলক এই অফিসেই কাজ করতে হবে, যেখানে আমি এমন কোনো পেপারে সাইন করিনি। আপনি কি বলতে চাইছেন সাইনটা আপনার করা না? না, সাইন তো আমারই, বাট আমি তো কখনো এমন কোনো পেপারে সাইন করিনি, তাহলে এখানে আবার সাইন আসলো কিভাবে? ইয়াশ এবার একটু জোরেই হেসে দিল। বাবা, আপনি বলছেন এটা আপনার সাইন ঠিক, কিন্তু আপনি সাইন করেননি। কথাটা হাস্যকর না? শব্দের খেলা খেলছেন আমার সাথে? কি ভেবেছেন আমি বুঝবো না যে এগুলো আপনি করেছেন? গুড, তাহলে আবার কি জিজ্ঞেস করতে এসেছেন? ও দ্যাটস মিন আমার সন্দেহ ঠিক বের হলো, আপনিই করেছেন এটা। আমি জানি না আমি কখনই পেপারটাতে সাইন করেছি, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি আর কোনোভাবেই এই অফিসে কাজ করব না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কিছু করার নেই। আপনার এই অফিসেই কাজ করতে হবে, আর আপনি যদি চান তাহলে আমার নতুন কোনো পিএ আসার পর রিজাইন করতে পারেন। এর আবার কি হলো হঠাৎ? এতক্ষণ তো ডেভিলের মতোই ছিল, তো হঠাৎ এই ডেভিল এঞ্জেল হয়ে গেল কি করে? কি হলো? এটা আবার কোনো নতুন চাল না তো? না না না, আর কোনোভাবেই এই ডেভিলের ফাঁদে পা দেওয়া যাবে না। দেখুন মিস্টার আহমেদ, আমি আর কোনোদিন এই অফিসে কাজ করতে পারবো না। Okay, as you wish. But according to this dealership, you have to work for us for 5. আর যদি তা না হয় তাহলে আমাদের বাধ্যতামূলক আইনের সাহায্য নিতে হবে। ওরে মা, এই দেখে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। তো কি ভাবলেন? আমার একটু ভাবার জন্য টাইম লাগবে। টেক ইউর টাইম। পরের দিন নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে আজ অফিসে এসেছে রশনি। রশনি গিয়ে নিজের ক্যাবিনে বসে পড়ল। আজকে অফিসে এসে পার্টির দিনের জন্য অনেকের অনেক কথা শুনতে হয়েছে ওর। সানা থাকলে হয়তো ওকে প্রোটেক্ট করতে পারতো, কিন্তু ওর জ্বর হয়েছে, তাই কয়েকদিন অফিসে আসবে না। রশনি এসব ভাবছিল আর চোখের পানি ফেলছিল। তখনই কেবিনে একজন অফিস বয় এসে বলল, স্যার ডাকছে। একটু শান্তিতে থাকতেও দেবে না জানোয়ার কোথাকার। রশনি ইয়াশের কেবিনে গিয়ে দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো। স্যার। হ্যাঁ। তারপর ইয়াশ কিছু ফাইল রশনিকে দিয়ে বলল, এগুলো কালকের মধ্যে কমপ্লিট করে রাখবেন। তারপর ইয়াশ আবার নিজের কাজে লেগে গেল। রশনি এটা দেখে ভীষণ অবাক হলো।